সরকারি বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কোনো প্রতিফলন না থাকায় হতাশ হয়েছে বিএনপি। সরকারের উদ্দেশ্যে এবার বিএনপির স্পষ্ট বার্তা, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। গণঅভ্যুত্থানে 9 মাস পেরিয়েও কেন এখনো টালমাটাল রাজনৈতিক অঙ্কন? এই বাস্তবতায় সংস্কার ও রাজনীতির ভবিষ্যৎ কি? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। সেই সঙ্গে আরো আছেন কামাল উদ্দিন সবুজ, সম্পাদক দেশ রূপান্তর। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা দেখলাম যে এবার সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে বিএনপি হতাশা প্রকাশ করেছে এবং বিএনপি সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। সরকারের প্রতি এখন কি কি সহযোগিতা অব্যাহত রেখেছে বিএনপি? না, সহযোগিতা তো অব্যাহত আছে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যাকে বঞ্চিত করা হচ্ছে, যার সাথে অন্যায় আচরণ করতে হচ্ছে, বেইনসাফি করা হচ্ছে, যে আইনে চট্টগ্রাম মেয়র আছে, যে আইনে সারা দেশে অসংখ্য ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান আছে, অথচ সে একই আইন আদালতেরও রায় সবকিছু উপেক্ষা করে তাকে সেখানে শপথ নিতে দেওয়া হলো না। তারপরেও আপনি দেখলেন যে বিগত কয়েকদিনের একটা উন্মাতাল পরিস্থিতি বাংলাদেশে, যার প্রেক্ষিতে প্রফেসর ইউনূস সাহেব নিজেই নাহিদকে ডেকে বলেছেন উনি নাকি পদত্যাগ করবেন। বিএনপি তার কর্মসূচি ইশরাক হোসেন প্রত্যাহার করে নিয়েছে। তার আগে কয়েকদিন বিএনপি ওনার সাক্ষাৎ চেয়েছে, দেননি। যদিও এনসিপির লোকেরা সকালে বিকালে ইচ্ছা করলেই ওনার সাথে দেখা করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, দুর্ভাগ্যজনক আর কি। তো সাক্ষাৎও দিয়েছেন, দেবার পরে ওনাকে বলা হয়েছে বা ওনার প্রতি একটা আস্থা বটে, সেই টার্বুলেন্ট যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপাত হইলেও অনেকটা স্তিমিত হলো এবং সরকারের প্রতি এক ধরনের সাপোর্টই এটা। কিন্তু আমরা যেটা বলেছিলাম, দীর্ঘদিন যাবৎ বলছি, দেখেন এই 9.5 মাসের একটা সরকার বা 10 মাসের একটা সরকার, এর মধ্যে নানা অন্যায় অনিয়ম, এবং 10 মাস চলে যাচ্ছে এখন পর্যন্ত আপনি সুনির্দিষ্টভাবে নির্বাচন নিয়ে সেভাবে কিন্তু বলছেন। এর আগে প্রফেসর ইউনূস বলেছেন ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, বড় সংস্কার হলে জুনের মধ্যে। এই কথার কি অর্থ আমরা জানি না, কি বড় সংস্কার, কি ছোট সংস্কার, এগুলো বলা হচ্ছে না। আপনি যেখানেই যান মানুষ আপনাকে প্রশ্ন করবে নির্বাচন কবে হবে, আদৌ হবে? এই প্রশ্ন প্রত্যেকটা মানুষের মধ্যে। এই যে মানুষকে অনিশ্চয়তার মধ্যে রাখা, এটা কি সরকারের দায়িত্ব না নৈতিকতা? আমরা কোনো সমালোচনা করি না। প্রফেসর ইউনূস এখনো পদত্যাগও আমরা চাইনি। তার ক্যাবিনেটের আমরা কয়েকজন যারা অতি বিতর্কিত, দৃশ্যমান বিতর্ক আছে তাদের মধ্যে, দুর্নীতি দৃশ্যমান, স্বজনপ্রীতি, অন্যায় অনিয়ম, আনইথিক্যাল এক্সপেন্ডিচার যাদের বিরুদ্ধে রয়েছে তাদের বিরুদ্ধে আমরা বলেছি। এবং যারা দল ঘনিষ্ঠ এই সরকার, যেই নিরপেক্ষ সরকারের জন্য দীর্ঘদিন আমরা রক্ত দিলাম, লড়াই করলাম, দুর্ভাগ্য আমরা সেটা পেলাম না। তো এখন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না। যদিও আজকে দেখলাম সিপিডি বলেছে 27 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে। আমরা কি অর্জন করছি? আমরা আবার যদি অনির্বাচিত সরকার করি তাও নাখোশ হয়, তাহলে নির্বাচিত কাকে বলবো? আমরা তো অবৈধ বলি নাই, এখনো অবৈধ বলিনি। তো আমরাই এনেছিলাম, সেনাবাহিনীও এনেছিল সাথে, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তারা। আচ্ছা দেখেন, সিপিডি কয় নির্বাচন দেওয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনী বলতেছে, দুনিয়ার ইতিহাসে বিরল যে সেনাবাহিনী নির্বাচন চায়। রাজনৈতিক দল সবচেয়ে বড়, তারা নির্বাচন চায়, সিভিল প্রশাসন নির্বাচন চায়, সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করে। কিন্তু শহীদুল ইসলাম বাবুল, সরকার তো বলেনি যে নির্বাচন হবে না। সরকার একটা সময়সীমা আপনাদের জানিয়েছে, সেটা হচ্ছে আপনাদের সাথে ব্যবধানটা যদি আমি তুলে ধরি, সেটা হচ্ছে 6 মাস। এই 6 মাসে বিএনপি 6 মাস আর 6 দিন বলে কোনো কথা না। আপনি জুনের পরে কি কারণে নির্বাচন নেবেন? ডিসেম্বরের পরে কি কারণে আপনি নেবেন? আপনার লজিকটা কি, আপনার যুক্তিটা কি, আপনার তত্ত্বটা কি, সেটা আপনি আমাকে কনভিন্স করবেন। আপনি গায়ের জোরে বলে দিলে তো হবে না। নির্বাচন কার জন্য? মানুষের জন্য, রাজনৈতিক দলের জন্য, আপনার জন্য তো না। তা আপনি যাদেরকে নিয়ে নির্বাচন করবেন আপনি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেন এই কারণে আপনার লাগবে। আপনার মনে যায় চাইলো তাই আপনি বলে দিলেন, আর গর্তমি করবেন। এটা বাংলাদেশের মানুষ আসি না এরকম গর্তমি করতে, এটা তো গর্তমি। আপনি রাজনৈতিক দলের সাথে আলাপ করবেন না, উল্লেখযোগ্য রাজনৈতিক দল, আপনি জুনে কেন যাবেন? কি কারণে? রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করে রাজনৈতিক সংকটের সমাধান এলো কি? না, আসেনি। সরকারের আন্তরিকতার অভাব রয়েছে একটা। এই যে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, আমরা অনুনয় বিনয় করছি, বোঝাচ্ছি, কনভিন্স করবার চেষ্টা করছি, কিন্তু কর্ণপাত করছেন না। উনি কর্ণপাত করছেন না।
সরকারের বা প্রধান উপদেষ্টা। অথচ দেখেন, এই যে বললাম না, সিপিডি বলছে যে 28 লক্ষ মানুষ নতুন করে এই 9 মাসে দরিদ্র হয়েছে, এর মধ্যে 18 লক্ষ নারী। কি অর্জন, কি বৈদেশিক বিনিয়োগ এখানে আসছে, কি কর্মসংস্থান এখানে হয়েছে, জাতির এমন কি উন্নতি হয়ে গেছে এই 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 কয়েক মাসে আমি জানি না। হ্যাঁ, তারপরে নির্বাচন নিয়ে তালভানা শুরু হয়ে গেছে। এখন আপনি কি বলবেন? উনি বলছেন আমরা শুনছি, এখন আমরা আমাদের কি পথ আছে আমরা জানি। অথচ প্রফেসর ইউনূস সাহেবের মতো মানুষ, দেখেন ওনার গ্রামীণ ব্যাংক 25% শেয়ার ছিল সরকারের, সেটা কমিয়ে উনি 10% করেছেন। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, উনি কর রেয়াত নিয়েছেন 674 না 64-66 কোটি টাকা। এইটা কি আমরা আশা করেছিলাম? এই জন্য ওনাকে আমরা সরকার প্রধান বানিয়েছি। বিতর্ক করা যাবে না, সমালোচনাও করা যাবে না। কেন করবেন? একটা রাজনৈতিক দল তৈরি করেছেন, এমন অভিযোগ আপনাদের বিরুদ্ধেও শোনা যায় শহীদুল ইসলাম বাবুল, যে আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছিল যেগুলো আসলে ধীরে ধীরে খালাস হয়েছে। আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে অনেক মামলা ছিল হয়েছে, সেটা তো অস্বীকার করছেন না। তাহলে হাসিনাকে আমরা কেন উৎখাত করেছি? খালি মামলা প্রত্যাহার হয়েছে, আমাদের তো সব মামলা প্রত্যাহার হয় নাই, ওনারগুলো সব হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আমরা উৎখাত করেছি হাসিনাকে। প্রফেসর ইউনূস সাহেবের কি ভূমিকা আছে আপনি আমাকে বলেন তো? এই যে 17 বছর আমরা লড়াই করেছি, ওনার কি এমন ভূমিকা ছিল হাসিনার বিরুদ্ধে? কি কথা উনি বলেছে, কি ভূমিকা রেখেছে? উনি তো নোবেল লরিয়েট, আন্তর্জাতিক ব্যক্তিত্ব আছে। এবং হাসিনার যখন পতন উনি বিদেশে ছিলেন, আমরা তো বলি না এগুলা, আমরা বলতে চাই না তো। আপনি যদি আমাকে ঠেলতে 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 দেয়ালের কাছে নিয়ে যান, কি করবো আমি বলেন? আমি মানুষ হলো বুভুক্ষ। আপনি তো গ্রামে যান না, মানুষের সাথে মিশেন না। তারা নির্বাচন জানে, তারা কি বুঝে যে 70-19 কি হচ্ছে না হচ্ছে? তারা কি বুঝে জিজ্ঞেস করে? কেউ কোনোদিন করছে যে কি সংবিধানে কি নারীর ক্ষমতা 100 আসনের নির্বাচন কেমনে হবে? আপনাকে কেউ জিজ্ঞেস করেছে কোনো মানুষ? মানুষ বলে ভোট কবে হবে, নির্বাচন কবে হবে। এখন গণতন্ত্র যার জন্য, নির্বাচন যার জন্যে, তাকে আপনি অন্ধকারে রেখে আপনি খালি তত্ত্ব দিচ্ছেন আর থিওরি দিচ্ছেন এখানে বসে বসে, আর জুন মাসে নির্বাচন হবে বলে দিচ্ছেন। আপনার এটা এক ধরনের গর্তমি ছাড়া আর কি বলবো আমি বলেন? জুন মাসে নির্বাচনের যে সময়সীমা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে আসলে বিএনপির সন্দেহের মূল জায়গাটা কোথায়? আপনি কেন জুনে যাচ্ছেন? 10 মাস চলে গেছে, 10 মাস। আমি বলছি এটা কোনো নির্বাচিত সরকার না, আবার অবৈধ বলি নেই, অনির্বাচিত গুলি ওরা। যদি ওরা নির্বাচিত হয় তাহলে ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা ভোট দেয় সেটা কি হয়? অনির্বাচিত সরকার একদিন কেন রাখবো? তারপরে আমার দারিদ্র বাড়ছে, কি কারণে আপনাকে আমি রাখবো আপনি বলেন? আপনি ইলেকশন কমিশন প্রস্তুত আছে, রাজনৈতিক দল প্রস্তুত আছে, তা আপনি জুনের আগে দিবেন না জুনের পরে দিবেন এক কথা করে বলে বসে রয়েছেন। এক এক সময় এক এক কথা বলছেন, আবার কাউকে কাউকে দিয়ে বলছেন, আবার তার দলের নেতারা কইতেছে ওরে বাবা নির্বাচন কি, বিচারের আগে যেন প্রশ্নই আসে না পদত্যাগ করার। এই যে এগুলো বলানো, এই নাটক করা, এইগুলা মানে সেটাই আমার আপনার কাছে প্রশ্ন শহীদুল ইসলাম বাবুল, যে নির্বাচনের সময়সীমা নিয়ে এখন কি সরকারের সাথে মূল দ্বন্দ্বটা বিএনপির? যেমনটি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন সর্বদলীয় বৈঠকের পর যে নির্বাচন 30 জনের ওই পারে যাবে না, এতে রাজনৈতিক দলের নেতারা সন্তোষ প্রকাশ করেছেন, রাজনৈতিক দলের নেতারা সরকারকে সমর্থন জানিয়েছেন। ওনার রাজনৈতিক দল আছে একটা এনসিপি, প্রেস সচিব সাহেব তো ওই যে কি বলে না যে মুসাহেব কহেন তার চাইতে বেশি, ওনার সব ম্যান্ডেট আছে। এত বড় ক্ষমতা, বাপরে বাপ, কে ওনাকে ম্যান্ডেট দিয়েছেন? বাসের চাইতে কঞ্চি বড়। এই তো চলছে এক্সটেনশন। বিগত দিনে হাসিনাও এরকম বলতো, এরকম আচরণ করতো তার সেলা চামুন্ডার। আমি দুঃখিত, আমি সরি, এই ধরনের আমাকে বলতে হচ্ছে। উনি যে ধরনের আচরণ করেন, কথা বলেন, সব রাজনৈতিক দল কনভিন্স, খুশি হয়েছে। হ্যাঁ, কে বলেছে ওনাকে? ওনার রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলো হইতে পারে, অন্যরা এটা কনভিন্সড না। অন্তত বিএনপি কনভিন্সড না, আমি বলতে পারি। দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, যারা কোটি কোটি মানে, আজকে দেখেন নাই তারুণ্যের সমাবেশ? দেখেছেন তো? এইরকম জনজোয়ার, এইরকম তারুণ্যের উচ্ছ্বাস নিকট অতীতে আপনি দেখেছেন? আমি দুঃখিত যে ঢাকার মানুষের চলাচলে কষ্ট হয়েছে, কিন্তু এই যে তরুণ 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 হাই হোসেন, সব তারুণ্যের প্রতিনিধি, নতুন প্রজন্মের প্রতিনিধি, ওনারা সোল এজেন্ট হয়ে বসে আছেন। আমি দেখলাম লক্ষ লক্ষ তরুণের একটা বাদ ভাঙা উল্লাস, যেটা আমি বিগত আমি রাজনৈতিক জীবনে খুব কমই দেখেছি। তো এখন কি বলবেন? আপনি এখানে বসে বসে থিওরি দিচ্ছেন, তত্ত্ব দিচ্ছেন, আর এগুলো সারা দেশের মানুষ মেনে নেবে? আর সব তরুণের সোল এজেন্ট আপনি হয়ে গেছেন। তো এরা কারা? এরা কি কুচবিহার থেকে না মণিপুর থেকে আইছে না দিল্লি থেকে বিহার থেকে আইছে? সম্প্রতি বিএনপির এক নেতা জানালেন যে বিএনপি যদি রাস্তায় নামে তাহলে ইউনূস সরকার 24 ঘন্টাও থাকতে পারবে না। বিএনপির এমন কোন পরিকল্পনা কি আছে সামনের দিনে নির্বাচনের? পরিকল্পনা আছে কিনা সেটা আমি, দলের নীতি নির্ধারণী পরিষদ আছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই
যে তারা কি করে, তাদের যদি একঘেয়েমি, তাদের যদি গোয়ার্তুমি বা যুক্তিহীনভাবে বা অগ্রহণযোগ্য কথা যদি হয়, নিশ্চয়ই বিএনপি তো ট্রেনিং জমা দেয় নেই, আমাদের অভিজ্ঞতা আছে, বিএনপির সেই কর্মী সমর্থক আছে আল্লাহর রহমতে। হাসিনার চাইতে বড় কোনো মানে শক্তিমান বাংলাদেশের মাটিতে, এই ভূখণ্ডে, এই জমিনে আর তো কেউ আসে নাই, তাই না? তার বিরুদ্ধে আমরা ফাইট করেছি। 111 আলারা বিএনপিকে টুকরো টুকরো করবার জন্য সুপরিকল্পিতভাবে নিঃশেষ করে দেবার জন্য হেন কোনো পরিকল্পনাই করেনি। তো লাভ কি হলো? আর আপনারা তো নস্যি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কামালউদ্দিন সবুজ। কেন 9 মাস পেরিয়ে গেল সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারছে না সরকার? সেই সঙ্গে 9 মাসের সময়ের মধ্যে আমরা সংস্কারও হতে দেখলাম না, কেন? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে আমার সহ-আলোচক অনেক কথাই বলেছেন, উনি অবশ্য একটা দলের সঙ্গে জড়িত। বিষয়টা উনি আমার দলের মানে দৃষ্টিভঙ্গিটা হয়তো প্রকাশ করেছেন, কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে যখন গত কিছুদিন ধরে প্রফেসর ইউনূসের পদত্যাগ করা না করাকে নিয়ে দেশে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তখন আমরা বাংলাদেশ, এটা বলা যায় যে কয়েকদিন খুবই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের মানুষ খুব উৎকণ্ঠার মধ্যে ছিল, সবাই যারা বাংলাদেশকে ভালোবাসেন সবাই উৎকণ্ঠার মধ্যে ছিল। তো এখন আবার কিছুদিন কালকে আমরা দেখলাম বিএনপির একজন পলিসি লেভেলের একজন নেতা বলেছেন যে আমরা দেখব যে সরকার ভবিষ্যতে কি কি করে সেই হিসাবে তাদের করণীয় নির্ধারণ করবে। এখন বিএনপি যেগুলো করছে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, সেটা ওনারা প্রথম থেকে চেয়ে আসতেছে। আবার মধ্যে দিয়ে আবার এটাও বলেছিল যে বিএনপি যদি সরকার যদি ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন দেয় তাহলে তাদের কোনো আপত্তি নেই, এই ধরনের একটা কথা এসেছে। আবার সরকার বলছে যে তারা 30শে জুন হচ্ছে তাদের লাস্ট ইয়ার, এবং এটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত এই কথাটাই আছে। যেমন প্রেস সচিব কিছুদিন আগে বলেছেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রফেসর ইউনূসের সাম্প্রতিক দিক সংকট হয়েছিল, সেই সংকটের পরে যে রাজনৈতিক দলগুলির সঙ্গে উনি বৈঠক করেছেন, বৈঠকের পরে একটা উনি স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্ট নিশ্চয়ই সরকারের পলিসি লেভেলেরই স্টেটমেন্ট। সেটাতে উনি বলেছেন যে 30শে জুন হবে লাস্ট এই সরকারের, এটা অফিসিয়ালি এটাই আছে এখন পর্যন্ত। এখন জুন এবং ডিসেম্বর এই হতে চলছে আর কি। তো বিএনপি আজকে তারুণ্যের সমাবেশ করেছে, এটা অনেক বড় হয়েছে, এটা হওয়ারই কথা। সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের বাইরে, ঢাকার বাইরেও বগুড়া সহ খুলনা সহ আরও করেছে, সবগুলোতেই মানে অভূতপূর্ব সারা তারা পেয়েছে। যেহেতু বড় রাজনৈতিক দলের সাথে পাবেই, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড়, আর তাছাড়া গত 16-17 বছরে তো বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রফেসর ইউনূস সাহেব যে বসলেন, এখানে তো বিএনপিরও বড় ভূমিকা আছে, এখানে তো ছাত্র জনতারও বড় ভূমিকা আছে, জামাত, সব মানে হাসিনা বিরোধী যত রাজনৈতিক দল যত সবারই ভূমিকা আছে। কিন্তু গত 7-8-9 মাসে আমরা মাঝে মাঝে এই যে এখন যে তর্ক বিতর্ক হচ্ছে, এটা কিন্তু একটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করে। এই কারণেই করে যে মানুষ মনে করে যে বাংলাদেশ, যেমন আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যে কিছুদিন আগে, গত কয়েকদিন আগে যে রাজনৈতিক দলের সঙ্গে যে প্রফেসর ইউনূস বৈঠক করেছেন, বৈঠকের পরে যে প্রথম তো বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে করেছে, প্রথম সেকেন্ড ডেতে উনি কর্নেল অলি সাহেব সহ মাহমুদুর রহমান মান্না সহ অনেকের সঙ্গে করেছেন। এবং ওই মিটিং থেকে বেরিয়ে এসে মাহমুদুর রহমান মান্না ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোট করে বলেছেন যে ইউনূস সাহেব বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের কারণেই বাংলাদেশের আজকের এই সংকটের তৈরি। আপনি যদি 15-16 বছরে দেখেন, আমরা কিন্তু সেই ঘটনার একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এই ধরনের একটা কথা মানে কোট করে কথা অতীতে কিন্তু খুব কম শোনা গেছে। মানে তাহলে বোঝা যাচ্ছে সংকটের মধ্যে, যেহেতু উনি এখন সর্বোচ্চ পর্যায়ে আছেন, ওনার কাছে অনেক তথ্য আছে, অনেকের কাছে থাকতে পারে, রাজনৈতিক দলগুলোর কাছে হয়তো আছে। ওনারা মনে করেন যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতি সব কিছুগুলোতে বাধা। এবং সেগুলোর অনেক নমুনাও আছে। 16-17 বছর আমরা তো তাই দেখেছি, কারণ 16-17 বছর কিন্তু নির্বাচন তো হয় নাই, 14 বলি, 18 বলি, 24 বলি, সেগুলো আসে ভারতীয় মানে পলিসি লেভেলের লোকজন ঢাকায় এসে তারা নির্বাচনকে ডিকটেট করেছে, ওখান থেকে তো করেছেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে ভারতীয় একমাত্র দেশ যারা অফিসিয়ালি বিবৃতি দিয়েছে তারা এটা পছন্দ করে নাই, কিন্তু অথচ বাংলাদেশের সকল রাজনৈতিক দল কিন্তু এটাকে সমর্থন করেছে, বিএনপি সহ। তো এখন যেটা হচ্ছে, বিএনপি যেটা চাচ্ছে নির্বাচন, এটা তো চাইতেই পারে, এটা চাইবে, কারণ তারা তো দীর্ঘদিন নির্বাচন করে না, আর এটা একটা গণতান্ত্রিক দল, নির্বাচন তো হতেই হবে। কারণ প্রশ্নটা যে মানে যেখানে
মানে এসে দাঁড়িয়েছে, বিএনপি হয়তো মনে করছে, এটা আমি জানি না ঠিক, আমার ধারণা যে এই যে 5-6 মাসের একটা ডিফারেন্স, এর মধ্যে অনেক হয়তো এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। বিএনপি হয়তো কোনো নির্বাচনের মানে নির্বাচনটা শেষ পর্যন্ত হয় কি না, যদি না হয় তাহলে কি হবে, গণতন্ত্রের ভবিষ্যৎ বিনষ্ট হয়ে যাবে, সেটা হতে পারে। কিন্তু এটা তো এদেশের মানুষ আবার এটাও চায় না। কথাটা হচ্ছে আবার এটাও বাংলাদেশের মানুষ চায় যে শেখ হাসিনার বিচার, মানে পতিত সরকার এদের বিচার, আজকে দেখেন 9-10 মাস হয়ে গেছে, বিচারটা কিন্তু হওয়া উচিত ছিল। এই সরকার কিন্তু সেটাও করতে পারে নাই। অন্তত কিছু আপনার বিচার যদি হয়ে যেত, সেখানেও কিন্তু আপনার অনেক কিছু সমাধান হয়ে যেত কিন্তু। আর যেই সংস্কারের কথা বলছেন, এই সংস্কার নিয়ে ঐক্যমত কমিশন সহ সংস্কার যে কমিশন, তারা কিন্তু দফায় দফায় প্রথম দফার আন্দোলন আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে। এবং ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন যে তাদের আলোচনা প্রথম পর্যায়ে শেষ, দ্বিতীয় দফা শুরু হবে। কিন্তু এর মধ্যে অনেক কিছুতেই ঐক্য হয়েছে, অনেক কিছুতে ঐক্য হয় না, কিন্তু হ্যাঁ সেই কথা, অনেক কিছুতে ঐক্য হয়েছে। যেগুলোতে ঐক্য হয়েছে সেগুলো নিয়ে আসলে একটা সর্ট আউট করে ফেলানো উচিত। যেগুলোতে ঐক্য হয় না, আমার কথাটা হচ্ছে যে সংস্কার বলেন, নির্বাচন বলেন, যেটাই বলেন, প্রফেসর ইউনূস সাহেবও কিন্তু রাজনৈতিক দলের সমর্থন ছাড়া, বিশেষ করে বিএনপি সহ যারা আছে, যারা হাসিনা বিরোধী স্টেক হোল্ডার, তাদের সমর্থন ছাড়া ওনার পক্ষেও তো ক্ষমতায় কন্টিনিউ করা মানে ডিফিকাল্ট। আবার রাজনৈতিক দলগুলোর, আমি শেষ করি, আবার রাজনৈতিক দলগুলোরও কিন্তু প্রফেসর ইউনূস সাহেবকে দরকার আছে। যেমন এই যে মিটিংগুলো হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু বিএনপি এটা বলে নাই যে ওনার পদত্যাগ চায়, এসে কিন্তু বেরিয়ে এটা বলেছে আমরা ইউনূস সাহেবের পদত্যাগ চাই নাই কখনো। ওনারাও চায়, বিএনপির অত কিছুটা রাগ করার বা অভিমান করার জায়গাটা ওই জায়গায় যে নির্বাচনটা কেন দেরি হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে ইউনূস সাহেবেরও বিষয়টা রাজনৈতিক, নিশ্চয়ই উনি দফা দফায় মিটিং করছেন। আমি মনে করি যে যাদের বিরুদ্ধে 16-17 বছর সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বিএনপি হয়েছে। তাদেরই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে, সর্বস্ব হারিয়েছে। তো কাজেই তারা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষও হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও হয়েছে। কিন্তু এমন কিছু বিএনপি সহ রাজনৈতিক দলগুলি নিশ্চয়ই করবেন না, এবং ইউনূস সাহেবের পক্ষ থেকে করা হবে না, যেটার সুযোগে, যেটা ভারতীয় আধিপত্যবাদের কথা হচ্ছে, যাদের যে আধিপত্যবাদের টুলসগুলি বাংলাদেশে এখনো বিদ্যমান, তাদের অবস্থান ব্যুরোক্রেসিতে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে। তারা যদি ফেসিবাদ যদি কোনো না কোনোভাবে যদি আবার ঢুকতে পারে, তাহলে কিন্তু বিএনপিও কিন্তু নিরাপদ নয়, এবং কোন রাজনৈতিক দলের নিরাপদ নয়। থেকে বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। কিন্তু এখানে রয়টার্সের এক প্রতিবেদন উঠে এসেছে, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকটের মধ্যেই অন্তর্বর্তী সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতা আসলে পুরো দেশকে কোন দিকে ধাবিত করছে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব কামাল উদ্দিন সবুজি, আলোচনায় আমরা ছিলাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন উঠে এসেছে, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকার এক অস্থির বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সরকারের তরফ থেকেও বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। সব মিলিয়ে আসলে কোথায় ধাবিত হচ্ছে আমরা? আমি দুইটাকেই সত্য মনে করি। প্রথম কথা হচ্ছে যে একটা মানে অস্থির বলেন, অনিশ্চয়তার মধ্যে আমরা কিন্তু আছি। আমরা অনেক দীর্ঘদিনে ছিলাম। গত 5ই আগস্টের পরে তো এই অনিশ্চয়তার অন্যদিকে টার্ন নিয়েছে। আমরা একটা ক্রিটিক্যাল সময় মানে পাস করছি বাংলাদেশ। তো কাজেই আরেকটা যেটা বললেন, যে আরেকটা কি জানি বললেন, আরেকটা কথা, দেশি বিদেশি যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা, সেটাও আছে, সেটা অতীতেও ছিল। যে কথা আমি এর আগে বলতে মানে কিছুটা বলেছিলাম, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ তো গত 16-17 বছরের বিদেশিদেরকে এত অ্যাক্সেস দেওয়া হয়েছে, অতীতে থাকলেও আভ্যন্তরীণ বিষয়, এবং এটা ওপেন, আমরা জানি, এটা আমাদের মিডিয়াতে আছে, সবাই জানে যে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ হেজিমনি দেখেছি, এসে এরশাদ নির্বাচন করতে চান, যদিও এরশাদ আওয়ামী লীগের দ্বিতীয় দল হিসেবে, মানে তাদেরই সমর্থনের দল হিসেবে, তাদেরকে এরশাদ জোর করে ইলেকশনে করার সুজাতা সিংহের কথা আমরা মনে আছে আমাদের। কথা হচ্ছে যে, এবং ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, এটা সবাই বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে আতঙ্কিত, বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে শঙ্কিত, এগুলো দেখতে চায় না। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে এই দেশের রাজনীতির গতি প্রকৃতি কী হবে, কারা ক্ষমতায় যাবে, এই দেশ কীভাবে চলবে, সেটা চায়। সেটা আমি মনে করি বিএনপিও চায়। এবং রাজনীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে? না, রাজনীতির নিয়ন্ত্রণ এখন কার হাতে? রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরোপুরি কারো হাতেই নাই।
এটা আমার ধারণা। কারণ কিভাবে থাকবে, এটা তো কিন্তু অনেকগুলি বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনীতিতে, যেটা আমি বলতে চাইছিলাম আপনি আমাকে শেষ করতে দেন না, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতির সঙ্গে আমাদের অর্থনীতি তো আছেই, বিদেশি শক্তির যেই ইয়েটা হয়েছে, মানে ইনভলভমেন্টটা হয়েছে আগে, সেটা অনেক বেশি হয়ে যাওয়াতে আমরা এসব অস্থিরতার মধ্যে বেশি পড়ে গেছি, বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে। এবং এদের টুলসগুলো তো আছে, যেটা বলতেছি, এগুলো নিশ্চয়ই বিএনপিও হিসাব করে, অন্যান্যরা হিসাব করে। আমার কথাটা হচ্ছে যে আমরা যে সামনে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশ গড়ার যে মানে আমরা সুযোগ পেলাম, এই সুযোগটা যাতে হাতছাড়া না হয়, এর চেয়ে আমি মনে করি যে বিএনপির একটা মুখ্য ভূমিকা পালন করতে হবে, এবং করা উচিত এবং করবে আমার ধারণা। কারণ তারা এটা সবাই জানে যে এখন একটা নির্বাচন যখনই হয়, এর মধ্যে যদি একটা সুস্থ নির্বাচন হয়, বিএনপি একটা সরকারটা গঠন করবে, বা তার সঙ্গে যারা মিত্রর সঙ্গে, এটা জানে সবাই। কিন্তু কথাটা হচ্ছে, তাহলে বিএনপি এই সুযোগ হাতছাড়া কেন করবে? কোনোভাবেই করবে না। এবং নিশ্চয়ই বিএনপি আবার এটাও দেখবে যে প্রফেসর ইউনূস সাহেব, যেটা এখন কথা বলা হচ্ছে যে উনি কেন নির্বাচন দিচ্ছে না, উনাকেও কিন্তু একটা টাইমের এই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত, এবং এই জায়গার মধ্যে নেগোশিয়েট করাটা উচিত। এখানের মধ্যে কোনো ফাটল তৈরি হোক এদেশের মানুষ কিন্তু চায় না, মানুষের পাশটা বুঝতে হবে। কারণ বাংলাদেশের মানুষ মনে করে বিএনপি এবং বিশেষ করে বিএনপি এবং প্রফেসর ইউনূসের মধ্যে যদি কোনো ধরনের ফাটল তৈরি হয়, সেটার সুযোগ নিয়ে নিবে হচ্ছে পতিত সরকার, এবং পতিত সরকারের যে বিদেশি এজেন্ট যারা আছে, মুরব্বী যারা আছে, তারা নিয়ে নেবে। বাংলাদেশ আবার মহাসংকটে পড়ে যাবে, এবং বিএনপি তো পড়বেই, বাংলাদেশের মানুষই পড়ে যাবে। তো কাজেই সংকটটা গণতন্ত্রকে ফিরে আনতে হবে। এবং আমি তো মনে করি নির্বাচন হয়ে গেলেও কিন্তু ইউনূস সাহেবের, আমি মনে করি যে ইউনূস সাহেবকে বাংলাদেশের দরকার আছে, এবং সেটা আমি মনে করি বিএনপিরও নেতৃস্থানীয় লোকরা অনেক নেতৃত্ব মনে করেন, এবং সেই জায়গাও নেগোশিয়েট করার জায়গা আছে। নির্বাচন হয়ে যাওয়া উচিত, হওয়া উচিত, এবং এটা সুন্দরভাবে হওয়া উচিত। এবং প্রফেসর ইউনূস সাহেবকেও বিএনপি নিশ্চয়ই এরকম করে দেওয়া উচিত, হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ যাতে আরও, কারণ ওনারও তো একটা দেশে বিদেশে একটা খ্যাতি আছে, যেটা বিএনপিও তার সরকার পরিচালনার ক্ষেত্রে লাগবে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এগুলো বেশি দেরি করলে আবার কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে, সেই সুযোগও আবার দেওয়া উচিত হবে না। এবং আমি তো মনে করি ইউনূস সাহেব 84-85 ইয়ার্স ওল্ড মানুষ, এখনও উনি নিশ্চয়ই মানে বয়স অনুযায়ী ভালোই আছেন, মানে উনি তো কাজেই উনি সব কিছু ঠিক থাকতেই উনি বাংলাদেশকে যে ট্র্যাকে ফিরে আনার যে দায়িত্বটা নিয়েছেন, এটি সম্পূর্ণ করবেন। উনিও একাধিকবার বলেছেনও, এটা বাংলাদেশের মানুষ সেই জায়গায় আস্থা রাখতে চায়, বিএনপিও আস্থা রেখেছে। কিন্তু কথাটা হচ্ছে, বারবারই একটা কথা বলছি, যে কথাটা হচ্ছে যে বাংলাদেশে এমন কিছু কোনো বিদেশি হেজিমনি, এটা যদি এখানে কোনোভাবে যদি আবার সেই করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও কিন্তু নানা ধরনের সংকট তৈরি হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। বারবারই আমরা দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা শুনি। আজ যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বললেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু প্রধান উপদেষ্টা পদত্যাগের নাটক করেছেন। প্রধান উপদেষ্টা কেন মনে হলো যে পদত্যাগের নাটক করেছেন? আমি জানি না, সালাউদ্দিন ভাই বলেছেন, সবুজ ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, হ্যাঁ, অনেক কথা যেটা বাস্তবিকই। আসলে দেখেন বিএনপি কি চেয়েছে, বিএনপি ওই যে বললাম না, পদত্যাগ তো চাইনি আসলে আমরা। কেন আপনি পদত্যাগ করবেন? হ্যাঁ, এবং পদত্যাগ করবেন সেটা একটা নতুন একটা দল, যেই দল, একটা কথা আছে যে এই সরকার সমর্থিত দল, হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার সমর্থিত একটা দল, না হলে আপনি তার কাছে তাকে ডেকে বলছেন আপনি পদত্যাগ করবেন, এটা কোন ধরনের কথা? আবার আপনার প্রেস সচিব বলে আগামী দিনের প্রধানমন্ত্রী, শুনতেও তো খারাপ শোনা যায়, কেমন একটা ব্যাপার না, একটা ঘেন্না ধরার মতো ব্যাপার না, কি বলে এগুলা, মানে দুর্ভাগ্যজনক। তো যাই হোক, সেটা না। এই যে সবুজ ভাই যেটা বলেছেন, দেশটা একটা সংকটে পড়ে সম্ভাবনা আছে, এই দেশটাকে নিরাপদ রাখার জন্য কত আত্মত্যাগ করতে হবে বিএনপির আপনি বলেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে যেটা বলা হচ্ছে যে এই মানে বিগত 17 বছর যেই জুলুম নিপীড়নের শিকার হলো, এখন দেশটা যাতে বিপদে না পড়ে, অবশ্যই বিএনপির দায়িত্ব আছে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে। কিন্তু প্রফেসর ইউনূসকে তো আমরা আমানত হিসেবে দিয়েছি আমাদের রক্ষার জন্য। কেন উনি যদি উন্মুক্ত করে দেন, আমার দেশ ক্ষতি হবে, আর আমাকে ভয় দেখান যে দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা তো দুর্ভাগ্যজনক। এটা তো ওনার কাছে একটা আমানত, যে বাংলাদেশ তাকে আমানত দিয়েছে আমরা, এই দেশটা যাতে সংকটে না পড়ে। তো সংকটের দরজা যদি উনি খুলে রাখে, তো
সংকট তো পড়তেই পারে। সংকটের দরজাকে সরকার খুলে রাখছে, অবশ্যই খুলে রাখছে। কিভাবে? এই যে এতগুলো প্রবলেমের কথা বললাম, আপনি নির্বাচন কেন আপনি তারিখ দিচ্ছেন না? কি এখানে কি দিনক্ষণ লগ্নের কোনো ব্যাপার আছে না নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ, জ্যোতিষীর যে এইভাবে বলা যাবে না, এইভাবে বললে। আমরা তো একটা তারিখই চেয়েছি নির্বাচনের, এবং আপনি তিনটা জিনিস, শুধু নির্বাচন না আর বাকি যে বিষয়গুলো সেগুলোর বিরোধিতা করিনি আমরা, সংস্কারেরও বিরোধিতা করা হয়নি, অধিকাংশ সংস্কার মেনে নেওয়া হয়েছে। কমিশনের আলী রিয়াজ সাহেবও বলেছেন যে বিএনপি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। প্রফেসর ইউনূস নিজেও বলেছিলেন যে যেগুলো ঐক্যমত্য হবে, সবুজ ভাই যেটা বলেন, সেই বিষয়ে একটা চার্টার তৈরি করবো আমরা, এটাই উৎকৃষ্ট পন্থা হওয়া উচিত। এখন আবার এমনও মানে আওয়াজ তোলা হয় যে বিএনপি নাকি সরকারের বিরোধিতা করে। আচ্ছা, এই যে কেয়ারটেকার আমরা ফিরিয়ে নিয়েছি, এটা কি কম সংস্কার? আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কেউ আগে বলেছে, এটা কি ছোট সংস্কার? আমরা উচ্চ কক্ষ পার্লামেন্টে, এইটা কি খুব ছোট সংস্কার? এই নারীদের 100 আসন, এটা কি খুব ছোট সংস্কার? এইগুলো আপনি সন্তুষ্ট হচ্ছেন না, এগুলো মানে একবারে আপনি বাংলাদেশকে, আরে ভাই গণতন্ত্রের যে একটা নিয়ম, উড্রো উইলসন থেকে শুরু করে, হ্যাঁ গণতন্ত্রের অনেক ত্রুটি আছে, আমরা ইচ্ছা করলে এই গণতন্ত্রকে আরো পরিশীলিত করতে পারতাম, আরো এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়। এখন একদিনে আপনি গণতন্ত্রকে, বাংলাদেশের মানুষের মেজাজ মর্জি, সামাজিক বাস্তবতা, এগুলো মাথায় রেখে এমন সব সংস্কার আপনি সামনে নিয়ে আসতেছেন যেগুলো ভায়াবেল না আমাদের, এখনই মানুষ প্রস্তুত না। হঠাৎ করে অনেকগুলো এক্সপেরিমেন্টের ব্যাপার আছে, তো সেই জন্য কে সংকট তৈরি করেছে? আপনি বলেন, শোনেন নির্বাচন ডিসেম্বর না জানুয়ারির 1 তারিখ হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, কিন্তু আপনি তো কনফিডেন্সে নিচ্ছেন, আপনি তো বিএনপিকে সাক্ষাৎই দেন না। সাক্ষাৎ করার পরে ন্যূনতম রেসপেক্ট তাদের প্রতি, সেই দায়িত্ববোধের কোনো আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, বা সম্পর্কে যে উন্নতি, আমরা 3টে বিষয় প্রফেসর একেবারে ইজি, কোনো জটিলতা তো তৈরি হওয়ার কোনো কারণ নাই। অনাস্থার পরিবেশ তৈরি হওয়ার কি কারণ? প্রথম দিকে এই বাচ্চারা, এই ছেলেরা ঘোষণা করতেছে নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ। হোয়াট ইজ দিস? আন্দোলনের সাথে আমরা ছিলাম না? মির্জা কাদের আর মির্জা, এই যে এনসিপি, কেউ কেউ কয় রাজার দল, খুব খারাপ হবে এটা বললে? আমি তো জানি না। আপনি 3টা জিনিস, যেটা একটা হলো সংস্কার, আর একটা হলো নির্বাচন, আর একটা বিচার, যদিও বিচারের কোনো টাইম লিমিট থাকার কথা না, তারপরেও আপনার অগ্রগতি কি? সংস্কার নিয়ে আপনার কতটুকু অগ্রগতি? এই 3টা জিনিসকে, নির্বাচন, সংস্কার এবং বিচার, আপনি স্পষ্ট করেন, একটা গাইডলাইন দেন, একটা রোড ম্যাপ দেন, তাহলে তো সমস্যা সবগুলা মুহূর্তে কর্পূরের মতো উড়ে যাবে। আপনি সেটা না করে এটাকে ঘনীভূত করছেন। আমি মনে করছি এই যে ঘনীভূত হচ্ছে, এর দায় শুধু রাজনৈতিক দলকে দিলে হবে না, আপনি আমার পর চাপাতে পারবেন না, এর দায় আপনার। একেবারে সহজ বিষয়, এই বিষয়গুলো সমাধান করা আপনি করছেন না। আচ্ছা, জুনের কথা আপনি বলছেন, জুনে বাংলাদেশে নির্বাচন হয়েছে? একটা নির্বাচন হয়েছিল। কি কারণে জুনে? এই যে তাপদাহ, ঝড় বৃষ্টি, টর্নেডো, জলোচ্ছ্বাস, তখন কি নির্বাচনের সময়? আপনি ঘেমে চুমে নিয়ে যাবে কোথায়, টর্নেডো হবে কবে, যে মানুষ মরে গেছে, বিএনপি এখন ভোট চায়, বলবেন তো? এগুলা আমরা জানি তো। এখানে 2টা ঈদ আছে মাঝখানে, এটি নির্বাচনের সময়। হ্যাঁ, আপনি এগুলো কি বলছেন? সেই জন্য আলোচনার বিষয়, কনফিডেন্সের বিষয় আপনার সাথে আমার। আপনি তো আমার শত্রু না, আপনাকে তো আমরা বসাইছি, এখানে বসাইছি দেশটাকে রক্ষা করবেন, গণতন্ত্র ফিরিয়ে দিবেন, এটা আমানত। এখন আপনি মানে কি আমাকে শত্রুর দৃষ্টিতে দেখছেন, আমার কথার জবাব দিচ্ছেন না, এগুলো কি বলবেন? এখন মুখোমুখি অবস্থানে আর ভালো, হ্যাঁ না মুখোমুখি টুকি এগুলো আমি বলি না। মুখোমুখি হবে কেন? আমরা তো তারকে পদত্যাগ বললাম না, এখনো পদত্যাগ চাইনি। হ্যাঁ, পদত্যাগ চাইনি, আমরা দেখতে চাই যে নিশ্চয়ই প্রফেসর একটা সমাধান করবেন, এরপরেও হ্যাঁ অবশ্যই করবেন। না করলে আমার নিয়তি কি করবার? বিএনপি যে হুঁশিয়ারি দিল সরকারকে উদ্দেশ্য করে, যে সরকারকে সহযোগিতা চালিয়ে যাওয়া কঠিন হবে বিএনপির তরফ থেকে, হ্যাঁ তা তো কঠিন হচ্ছে। সরকারের তরফ থেকে একটা বিবৃতি দেখেছি যে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত। সরকার কাকে উদ্দেশ্য করে আসলে এই হুঁশিয়ারি দেয়া হলো? বা সরকার কারে উদ্দেশ্য করে দিয়েছে এটা আপনিও কইতে পারবেন, আমি কারে কেমনি বলবো? বলেন, কারে উদ্দেশ্য করে বলছেন? যেটা আপনারা বলছেন যে সহযোগিতা অব্যাহত রাখতে পারবেন না। হ্যাঁ তাই তো। আপনাদের উদ্দেশ্য করে কি? আমি জানি না কারে উদ্দেশ্য করে সরকার কইছে, এনসিপির উদ্দেশ্য করে কইছে না কারে কইছে, এটা আপনি বলতে পারবেন। আমারে উদ্দেশ্য করে যদি বলে, এটা বলবার কোনো কারণ নাই। হ্যাঁ, বিএনপি অসহযোগিতা করে নাই, বিএনপি বরং 3 দিনের একটা কর্মসূচি পালন করছিল। হ্যাঁ, বিএনপি উইথড্র করে নিয়েছে সেই কর্মসূচি, এটাকে আপনি রেসপেক্ট করছেন না, ইগনোর করছেন, তাচ্ছিল্য করছেন, হ্যাঁ মস্করা করতেছেন অন কাইন্ড অফ বিএনপির সাথে। এটা আনওয়াইজ, এটা আপনি করতে পারেন না। এখন যে মূল দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং 3 জন উপদেষ্টার পদত্যাগ, সেটা কি আসলে সরকারকে সামনে আরো চ্যালেঞ্জে ফেলবে কিনা, সে আলোচনায় ফিরতে চাই শহীদুল ইসলাম বাবুল। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশ সন্ধ্যা, আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, যে আলোচনায় আমরা ছিলাম, বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, সরকারের তরফ থেকে কতটা আমলে নেওয়া হবে? দাবি পূরণ না হলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে? না, দাবি তো অনেকগুলোই করছি, কোনোটাই আমলে নিচ্ছে না সরকার। হ্যাঁ,
হয়েছে কি, একদিনে তো আর ওই যে হয় না, কি বলে, ওই যে সম্পর্কের অবনতি হয় না, একটা একটা করে হয়, ঘটনা একটা একটা করে অ্যাকাউন্টে জমা হয়, তারপরে এটা একটা ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। আমরা চাই না সেটা। আমরা তিনজনের যে পদত্যাগ দাবি করেছি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে। সেই প্রেক্ষিতে যেটা দুদক তদন্ত করতেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নগর ভবনে অফিস করেন, বিতর্কিত লোকদের তিনি প্রশাসক নিয়োগ দেবেন, কিন্তু নির্বাচিত লোকদের দেবে না। তার এপিএস কাণ্ড, শত শত কোটি টাকা, 9 মাসের একটা সরকার, 8 মাসের মাথায় আপনি শত শত কোটি টাকা লুটপাট, দুর্নীতির অভিযোগ, এগুলো উনি জানতেন না? এই অভিযোগগুলো তো রয়েছে। তারপর আরো দুইজন উপর, তারা তো এই এখন রাজনৈতিক দল করেছে যারা। আমরা নিরপেক্ষ দলের সরকারের জন্য তো আমরা আন্দোলন করেছি। যারা ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র, তারা যে দল করবে তখন তো তারা বলেনি, সেই জন্য তাদেরকে দেওয়া হলো না, হলে তো তখনই আমরা বিরোধিতা করতাম। ওনারা সেই দল থেকে এখন মন্ত্রী হয়েছেন এবং নিজেরা দল তৈরি করেছেন। এই যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আমরা তো জানি যে এই যে এনসিপি তৈরি হয়েছে ওনার এই সরকারি বাসায় মন্ত্রীপাড়ায় বসে বসে সমস্ত পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে। তার মানে এটা তো রাজার দল, কিংস পার্টি। তো কিংস পার্টি আর এর অভিভাবক হচ্ছেন প্রফেসর ইউনূস এবং এই সরকার। তো এটা তো অযৌক্তিক দাবি হতে পারে না যে সজীব ভুঁইয়া বা মাহফুজ আলম তাদের পদত্যাগ, কারণ লেভেল প্লেইং ফিল্ড। এবং শুধু তাই না, এই সজীব ভুঁইয়া তো নির্বাচনও করবে, এই মাহফুজ তো নির্বাচন করবে, আগামী নির্বাচন অংশগ্রহণ করবে। তাহলে তারা মন্ত্রী থাকবে কেন? কি কারণে থাকবে? এটা কি যুক্তিসঙ্গত মনে হয়? কোন দলের নির্বাচন করবে তারা? কোন দলের করবে জানি না, তারা তো নির্বাচন এলাকায় কাজ করতেছে, জনসংযোগ করতেছে, তার বাপ বক্তৃতা দিয়ে বলতেছে আমার ছেলে নির্বাচন করবে। তো আপনার কি মনে হয় না তারা নির্বাচন করবে? কেন বিএনপির হয়ে নির্বাচন কিভাবে করবে? তাদের তো দলই হয়েছে, তাদের দল হয়েছে না। আমার কথা হলো কোন দল নিয়ে করবে সেটা তো পরের প্রশ্ন। আপনি মন্ত্রী পদেও একটা নিরপেক্ষ সরকারের জন্য মন্ত্রীর দায়িত্ব পালন করে আপনি আগামী দিনে নির্বাচন করবেন, তো তাহলে আর কেয়ারটেকার সরকারের কথা আমরা কেন বলি? তাহলে হাসিনার কি দোষ ছিল? হাসিনার কি প্রয়োজন ছিল পদত্যাগ করার? আমরা যে দাবি করেছিলাম, তখন এনসিপি বলছে যে ইসি পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন। ভাই, ইসি আমার মামাতো ভাই লাগে না। আপনি ইসি পুনর্গঠন করবেন না কি করবেন এটা আপনাদের ব্যাপার, সরকারের ব্যাপার বা তাদের ব্যাপার, সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনারাই করেছেন, আমরা করিনি, এই সরকারই নিয়োগ দিয়েছে। আইনের গঠনে বিএনপি কোনো আপত্তি নেই? আপত্তি আছে কিনা আমরা জানি, আমরা সেই দাবি করিনি। এখন করেছে সেটা এরা বুঝবে, বা নিয়ম অনুযায়ী কি হবে আমাকে পাহারা দেয়। আপনি দেখবেন না, আমরা সরকারের বিরুদ্ধে একটা বিতর্ক, একটা বক্তব্য দিলেই সাথে সাথে আমার এনসিপির ভাইদের গায়ে লেগে যায়, সাথে সাথে গায়ে লেগে যায়। ওই যে কি বলবো, যে ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেরকম একটা অবস্থা। আমার ইসি টিসি দরকার নাই ভাই, আমরা ইসি পাহারা দেবো নাকি যায়? কে পদত্যাগ চাইলো এটা আমার দায়িত্ব, ইসি আমার না, আমার পাহারা দেওয়া তার কাজ না। কারণ সরকার ওনারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে তেলে বেগুনে জ্বলে ওঠে, বুঝাই তো যায় কোথা থেকে কি সূত্র কি। শেখ হাসিনার আমলে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। এই বিষয়টি নিয়ে আপনার ব্যাখ্যা? মনে পড়ছে কয়েকদিন আগে ওনাদের অবৈধ ঘোষণা করতে হবে। তো অবৈধ ঘোষণা করলে অসুবিধা কি? করুক, অবৈধ তো। বিষয় হলো কি, এই যে অবৈধ আর বৈধ, অবৈধ নির্বাচনের বৈধ মেয়রের একটা মানে ফাফা গল্প ওনারা বের করছে। অবৈধ কেন হয়েছে? কারণ একজনের বিজয় আর একজন ছিনিয়ে নিয়ে গেছিল, সেই জন্য অবৈধ করা হয়েছে। সেটার ইনসাফ জাস্টিস দিয়েছে হাইকোর্ট, আপনি সেটাও মানেন না। ইলেকশন কমিশন বলেছে, আপনি সেটাও মানেন না। গায়ের জোরে হচ্ছে যা কিছু। অবৈধ নির্বাচনের বৈধ মেয়র একটা গাল গল্প, ছেলে বললেন গল্প আপনি বলে দিলেন। অবৈধ কেন হয়েছিল সেটা বলে না, যুক্তিবিদ্যা আছে, কার্যকারণ বলে একটা কথা আছে। ওই যে গরু ঘাস খায় আর মানুষ গরু খায়, সেদের মানুষ গরু, এইভাবে সরল সমীকরণ করে দিলে আর হচ্ছে না, এগুলো মানুষ বুঝে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল। কামাল উদ্দিন সবুজ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বলেছেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। নির্বাচনকে কেন্দ্র করে আবারও কি উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতার দিকে আমরা অগ্রসর হচ্ছি? না, তারেক সাহেব যেটা বলেছেন এই ধরনের, এইভাবে না বললেও বিভিন্নভাবে কথাগুলি কিন্তু এসছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে যে টালবাহানা চলছে বা নির্বাচনে যে নানা জটিলতা তৈরি করা হচ্ছে, এটা নিশ্চয়ই তারেক সাহেব যেহেতু একটা সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, ন্যাচারালি ওনাদের কাছে সেই তথ্য আছে, সেই আলামতও নিশ্চয়ই আছে, এবং তারা নিশ্চয়ই অবজার্ভ করেন, রাজনীতিবিদ হিসেবে তো নিশ্চয়ই অবজার্ভ করছেন, সেই জন্য হয়তো বলেছেন। এবং আবার মনে করেন যে নির্বাচনটা ওনারা ডিসেম্বরের মধ্যে চায়, সেটা একটা যে সরকারকে তো ওনারা যেই কর্মসূচিগুলি পালন করছেন এবং কথাগুলি বলছেন, সেটা একটা চাপেও তো রাখতে হচ্ছে, চাপেও তো রাখতে হবে। নির্বাচনটা কিন্তু বিএনপি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনটা চায়, এটা কিন্তু এটাই সত্যি কথা। অন্য কারোর
অধীনে নির্বাচন চায় না, আমার যতটুকু ধারণা আর কি। তো কাজেই তারেক সাহেব যেটা বলেছেন যে হয়তো এমন কিছু ষড়যন্ত্রের আভাস উনি পেয়েছেন যে নির্বাচনটা বিলম্বিত হলে পুরা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে বাধা মানে নষ্ট হয়ে যায় কিনা, সেটা তো একটা বড় শঙ্কার কথা। মানে কাজে এটা যাতে না হয় সেই জন্য বলছেন হয়তো, আমি এটা ওনার কথা থেকে যেটা বুঝতে পারছি আর কি যতটুকু। তো কাজেই বিষয়টা হচ্ছে যে প্রথম কথা যে প্রফেসর ইউনূস সাহেব যে উপদেষ্টা পরিষদের যে কথাটা এসেছে যে বিএনপি 3 জনের পদত্যাগ দাবি করেছেন, আবার এনসিপিও 3 জনের পদত্যাগ দাবি করেছেন। আসলে আমি এর আগেও বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন শোতে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস কিন্তু মানে উনি আউটস্ট্যান্ডিং, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, উনি কিন্তু ওনার যে পরিষদ যেটা করেছেন সেটা কিন্তু আমার কাছে কখনোই মনে হয় না এই ধরনের একটি মানে আওয়ামী লীগের পতনের পরে যে ধরনের অবস্থা বাংলাদেশ ফেস করছে এবং করতে পারে, এই ধরনের যে ধরনের ক্যাবিনেট থাকা উচিত সেই ক্যাবিনেট কিন্তু নাই। এবং আমি একটু বলি, নির্বাচনের আগে পুনর্গঠন সম্ভব কিনা? কেন সম্ভব না? এগুলো তো যে কোনো সময় করা যায়, ওটা কোনো কথা না। কথা হচ্ছে যে খুবই দক্ষ এফিশিয়েন্ট লোকজন নিয়ে করা উচিত ছিল। তাহলে হতো কি, অনেক এই যে এইসব আপনার উপদেষ্টাদের অনেক কথা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে, হয়তো যদিও মনে হতে পারে যে এটা কি প্রফেসর ইউনূস সাহেবের এগুলোর মধ্যে এন্ডোর্সমেন্ট আছে কি নাই, থাকতেও পারে, কোনো কিছু নাও থাকতে পারে। কারণ আমরা এমনও দেখেছি যে একজন উপদেষ্টা যে কথা বলেছেন অন্য আরেকজন উপদেষ্টা বলেছেন এটা ওনার ব্যক্তিগত মতামত। কাজে এখানে আমরা দেখেছি যে কোঅর্ডিনেশন, সমন্বয়ের অভাব আছে। কাজে আমি যেটা মনে, যে প্রশ্নটা আপনি করেছেন নির্বাচন নিয়ে, যে সে ঘুরে ঘুরে একই কথা, কম সংস্কার বেশি সংস্কার। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু এই 9 মাসে শুরু হয় নাই, কিন্তু সংস্কার কিন্তু বহুদিন ধরে চলতেছে। অর্থনৈতিক সংস্কার বলেন, রাজনৈতিক সংস্কার চলছে, এগুলো এটা চলবে। কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশ যে 15, 16, 17 বা 18 বছরের যে এটার জন্য কতগুলি বেসিক জিনিসগুলি দ্রুত করে ফেলানো উচিত ছিল। 8-9 মাসে চলে গেছে, আরও যে কয়েক মাসে এর মধ্যে করা সম্ভব, যেগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, ডক্টর আলী রিয়াজও বলেছেন, সেগুলো করে ফেলানো উচিত। করে ফেললে মানুষের মধ্যে আস্থাও তৈরি হতো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাটা তৈরি হতো। আপনার বিচারটাও তো কিছু করে ফেলানো উচিত। যদিও বারবার বলছেন যে এই সরকার থাকতে, এই সরকার কতদিন থাকবে, তাহলে বলা উচিত ছিল যে এতদিনের মধ্যে বিচারটা হয়ে যাবে বা এই ধরনের কিছু। কাজেই এগুলো করে দ্রুত বিএনপি কি চায়, বিএনপি চায় যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে দ্রুত রোড ম্যাপটা দিয়ে দেয়। তাহলে হতো কি, ওনারা অলরেডি বিএনপি কিন্তু ইন দ্য ইলেকশন রেস, তারা কিন্তু এলাকাতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় নির্বাচনে এই যে বিভিন্ন প্রোগ্রাম করছে, এর মধ্যে কিন্তু নির্বাচনের বিষয়টা আছে। আমার কাছে রাখতে চাই, সরকার, অন্তর্বর্তী সরকারের কথা বলছে, যেভাবে প্রশাসনিক সংকটে পড়েছে, নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার সম্ভব হবে কি? প্রশাসনিক সংস্কার তো সম্ভব কেন নয়? প্রশাসনিক সংস্কার যে আপনি 100% করতে হবে তা তো নয়। আপনি কি এটা কি বলার অপেক্ষা রাখে এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের যে সচিবালয় আমরা যেটা নিয়ে উত্তাল দেখছি অনেকদিন ধরে, সেখানেও তো অনেক জায়গায় ফেসিবাদের দোষরা বসে আছে, ব্যুরোক্রেসির মধ্যে আছে, সেখানে কি ক্লিনজিং হয়েছে? হয় নাই তো। তো কাজে তারা তো বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় তারা সচিব হিসেবে বসে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে, কেউ ওএসডি হয়ে আছে, কিন্তু তারা আছে। কিন্তু এই যে আছে, তারা তো কোনো সুযোগের যদি পায় তাহলে কিন্তু আবার কিন্তু ছবল মারবে। কারণ তারা এই ধরনের 17 বছরে তারা যে আনডিও প্রিভিলেজগুলি নিয়েছে প্রমোশনের ক্ষেত্রে বিভিন্নভাবে দুর্নীতি করে, তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নিজেদেরকে এখন আর মনে করেন না। যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী মনে করেন না, মনে ওইটাই পুষে রাখছেন যে তারা একটা দলের প্রতি তাদের আনুগত্য। সেইটা প্রফেসর ইউনূস সাহেব যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিএনপিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। এবং সেগুলা সব জায়গায় যাদেরকে স্বৈরাচারী মানে শেখ হাসিনার দোসররা যেখানে বসে আছে, সেগুলো এই 9 মাসেও কিন্তু এই বিষয়ে শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে ছোট্ট করে শুনতে চাই যে অনেকেই বলছে যে অনেকটা প্রশাসনিক কুয়ের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। এই বাস্তবতায় আমলাতন্ত্রের যে জটিলতাগুলো সামনে এসেছে, নির্বাচিত সরকারকে কতটা চ্যালেঞ্জে ফেলবে? শোনেন, নির্বাচিত সরকার আর ইন্টারিম বা কেয়ারটেকার গভর্নমেন্টের ফার ডিফারেন্স। নির্বাচিত সরকার হয় রাজনৈতিক দলের সরকার। আপনাকে মনে রাখতে হবে, গভর্নেন্স ইজ এ পলিটিক্স এবং অ্যাবসলিউট পলিটিক্স। আপনি সেটা যদি না বোঝেন, যেই সংকটটা এখন আমরা ফেস করছি জাস্ট অনভিজ্ঞতার কারণে। আপনি একাডেমিশিয়ান হইতে পারেন, আপনারা বারবার বলেছেন যে এখনো আসলে সচিবালয়ে
স্বৈরাচারের দোসররা ঘাপটি বেড়ে আছে, এমন কথা আপনাদের তরফ থেকে বারবার এসেছে। হ্যাঁ, এসছে, ওইটাই বলছি। আপনি কথা বলতে মানে একদিকে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যেটা বলছি যে গভর্নেন্সটা তো একটা পলিটিক্স, এই পলিটিক্সের শূন্যতার কারণে এই সংকটগুলো নানান জায়গায় হচ্ছে। আপনি মনে করেন দল হিসেবে একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করে, শুধুমাত্র পুলিশ না, তার একটা নেটওয়ার্ক থাকে, মানে একের উপর থেকে নিচ পর্যন্ত, কি সচিবালয় বলেন কি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বলেন, হ্যাঁ, সেই নেটওয়ার্ক কিন্তু সবকিছু আজ করতে পারে, ফেস করতে পারে, যেটা সরকারের উইং শুধুমাত্র পুলিশ বা গোয়েন্দা সংস্থা সেটা পারে না। হ্যাঁ, সেই জন্য পার্থক্য আছে। এই ধরনের সরকার খুব দুর্বলতম সরকার হয়। এই সরকার তো আরও দুর্বল। আপনি দেখছেন ল অ্যান্ড অর্ডার দেখছেন, সব কিছু দেখছেন, কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন বসবে তখন তার শক্তি, তার সংহতি, তার নেটওয়ার্ক, এইসব কারণে অনেক কিছুই হয় কি, ওই যে মানে চোখের ইশারাতে অনেক কিছু হয়ে যায় কিন্তু, বা মেসেজ একটু গুরুত্বপূর্ণ, রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা বলি না। অনেক সমস্যা আপনি এগুলা তৈরি হবে বলে আমি মনে করি না। আর সরকারের ধরেন রাজনৈতিক অভিজ্ঞতা বা তার কানেক্টিভিটি, তার নেটওয়ার্ক, এগুলো দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করা যায়। আর অভিজ্ঞতার একটা মূল্য মর্যাদা দুনিয়াব্যাপী, সারা দুনিয়ায়। হ্যাঁ, একটা মানুষ যদি এক জায়গায় পানি খোলা করে, তিনি যদি মেধাহীন হন, 30 বছর যদি পানি খোলা করেন, তিনি বলতে পারেন ওইখানে কি আছে। হ্যাঁ, তো ওনারা এটা পারেন না। ওনারা নানান ধরনের, হ্যাঁ, তারা তারকা ব্যক্তিত্ব, সবই ঠিক আছে, কিন্তু এই যে রাজনীতি, একটা রাজনীতি শিখতে একজন মানুষকে একটা জীবন লাগে, আপনাকে মনে রাখতে হবে। এর জন্য ঘাম লাগে, শ্রম লাগে, সাধনা লাগে, কষ্ট লাগে, ত্যাগ লাগে, আনন্দ লাগে, বেদনা লাগে, সব কিছু লাগে। হ্যাঁ, জেল খাটতে হয়, ভালো সময় খারাপ সময়, এগুলো দেখে দেখে তিনি শিখেন এবং বুঝেন এবং একজন পরিপূর্ণ পরিশীলিত রাজনীতিবিদ হন। এটা তো অভিজ্ঞতার বিষয়, মানুষ জীবন থেকে শিখে না বলে। সেই জন্য প্রত্যেক মানুষ, একজন শিল্পী তার গোটা জীবন দিয়ে তিনি গান গেয়ে গেয়ে গানের গ্রামার, রীতিনীতি এগুলো শিখে। সেই জন্য বলি, যার যা কাজ না তিনি সেটা করতে গেলে এবং দীর্ঘ সময় নিয়ে করতে গেলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনটা প্রশাসনিক সংকট? প্রশাসনিক সংকট কি এমন সংকট আমি জানি না। সচিবালয়ে যে আন্দোলন হয়েছে, স্থগিত হয়েছে, আমরা আশা করি এই আলোচনার মধ্য দিয়ে। তার আগে আপনি যেটা বলেছেন, এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা নিশ্চয়ই ফেলতে পারে। আর আপনি শুধু প্রশাসনের উপর ডিপেন্ড করে নির্বাচন করতে পারবেন না। হ্যাঁ, সিভিল প্রশাসনের উপর, এখানে আর্মি যদি আপনাকে অ্যাক্টিভ না করতে পারেন, হ্যাঁ, বা ইলেকশন কমিশনকে যদি পুরোপুরি কার্যকর না করতে পারেন, হয়েছে কি, ওই যে ছাগল করে কি খুঁটির জোরে আমাদের গ্রামে বলে, আপনার সদিচ্ছা, সরকারের উপর যিনি বসে আছেন তার সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে। দেখেন, শেষ করে দেই, আপনি দেখেন প্রফেসর লতিফুর রহমান এক রাতের মধ্যে কি অপারেশন করেছিল, কি লতিফুর রহমান, বিচারপতি লতিফুর রহমান এক রাতের মধ্যে কি অপারেশন করছিল, গ্রাউন্ড ওয়ার্কও লাগে। ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবু, ধন্যবাদ জানাচ্ছি কামালউদ্দিন সবুজ। আপনাকে দর্শক শেষ করছি দেশবন্ধুর আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।